নমস্কার, দ্য স্টোরি রিপাবলিকে স্বাগত জানাই। আমি অনিকেত। গল্পগুলি ভালো লাগলে কমেন্ট বক্সে জানাবেন, লাইক করবেন এবং অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমরা এরকম আরও গল্প আগামী দিনে নিয়ে আসব। দ্য স্টোরি রিপাবলিকে আজকের গল্প স্বপন বুড়োর অশরীরীর স্বাক্ষর। সন্ধে অনেকক্ষণ পেরিয়ে গেছে। পল্লী অঞ্চলের পথঘাট কাদায় মাখামাখি। একটি টিনের ঘরে ছোট্ট একটি চায়ের দোকান। ঝমঝম করে বৃষ্টি পড়ছে, আর টিনের ঘরে সেই শব্দ অদ্ভুতভাবে একটি ঝিমঝিমে আবেশ এনে দিচ্ছে। চার বন্ধু বসে সেই বৃষ্টি ভেজা রাত্রে একটু একটু করে চা খেতে খেতে সান্ধ্য মজলিস জমিয়ে তুলেছে। খেলার খবর, ভুখা মিছিলের বার্তা, ইলেকট্রিক ট্রেনের কাহিনী, স্বাভাবিক সিনেমার গল্প। অবশেষে আপনা থেকেই গল্পের মোড়টা যেন ভূতের কাহিনীর দিকেই এগিয়ে গেল। রক্ত যাদের গরম, জীবনটাকে যারা উড়িয়ে দিতে ভালোবাসে, তারা চট করে ভূতকে বিশ্বাস করতে চায় না। ভূতটা যেন একটা রসিকতার ব্যাপার। চায়ের মজলিসে গরম পাঁপড়ের মতোই তা মুখরোচক। না হলেও ক্ষতি নেই, কিন্তু গরম গরম পেলে অতি সহজেই সান্ধ্য মজলিসটা বেশ জমে ওঠে। এমনিভাবেই চারটি তরুণ বন্ধু ভূতের গল্পে মশগুল হয়ে উঠল। বাইরের দিকে তাকাবার ফুরসত ছিল না, কেননা বাইরেটা ছিল বড্ড অন্ধকার। তাকালেও চট করে কিছু চোখে পড়ে না। অনেকক্ষণ ধরে যে একঘেয়ে সুরে বৃষ্টি পড়ছিল, তাতে কোনো মিয়নো গল্প দিব্যি জমে ওঠে। আর এ তো ছিল সান্ধ্য মজলিসের সেরা অনুপান, ভুতুরে গল্প। কাজেই ছেলেরা নিজেদের মধ্যেই যেন মাকড়সার জাল বুনে একেবারে সমাধিস্থ হয়ে গিয়েছিল। এমন সময় হঠাৎ ঘরে এসে ঢুকলো একটা লোক। তার সারা অঙ্গ ঢেকে রয়েছে একটি বর্ষাতি, আর সেই বর্ষাতি থেকে ক্রমাগত জল ঝরে পড়ছে। চার বন্ধু অবাক হয়ে সেই দিকে তাকালো। তাদের মনে হলো যেন কোনো ভূতের গল্পেরই একটি চরিত্র বাইরের ওই সূচিভেদ্য অন্ধকার ভেদ করে তাদের সামনে আত্মপ্রকাশ করলো। ওদের বিস্ময় অবশ্য সেখানেই কেটে যায়নি, কেননা আরো ভালো করে ওরা তাকিয়ে বুঝতে পারল যে আগন্তুক তাদের পল্লী অঞ্চলের কেউ নয়, একেবারে খাঁটি সাহেব। তখন ওদের বিস্ময়ের আর পরিসীমা রইল না। সাহেবটি সরাসরি তাদের কাছেই চলে এলো। তারপর ওদের দিকে চোখে চোখ রেখে অস্ফুট কণ্ঠে প্রশ্ন করল, এখানে হন্টেড হাউস কোথায় আছে? চার বন্ধুই কলেজের পড়ুয়া, তাই বিদেশি সাহেবের সঙ্গে কথাবার্তা চালাতে তাদের কোনো অসুবিধেই ছিল না। বন্ধুদের মধ্যে প্রথমে রমেনই কথার উত্তর দিলে। বললে, এই গ্রামের ভেতর মাইল খানেক পথ চলে গেলে একটা বিরাট জমিদার বাড়ি আছে, বহুদিনের পুরনো জমিদার বাড়ি। কেউ এখন বসবাস করে না সেখানে। তারই দোতলা একটি কামরা আছে, সেখানে যেতে চাও নাকি? শৈলেশ তার মুখের কথা কেড়ে নিয়ে ফোড়ন কাটলে, হ্যাঁ, সেই নির্জন ঘরে যদি এক রাত কাটাতে পারো তাহলেই ভূতের ঠিকানা পেয়ে যাবে সাহেব। এইভাবে কথা শুনে সাহেব বিচ্ছিরি গলায় কেমন যেন হেসে উঠল। ক্রমাগত চিৎকার করার পর যেভাবে মানুষের গলা ভেঙে যায়, অনেকটা সেই রকম তার গলার আওয়াজ। সাহেব তারপর ওদের দিকে একবার বাঁকা চোখে তাকালে, আর নিজের কোমরে গুঁজে রাখা রিভলভারটি খুলে নিয়ে ডান হাতের চেটোয় ঘন ঘন নাচাতে লাগলে। ওর ধরন ধারণ দেখে চার বন্ধু বড্ড অস্বস্তি বোধ করতে লাগলো। কোত্থেকে এলো এই সাহেব? ওর নিয়তি কি ওকে জল ঝরা রাত্রে অজ পাড়াগায়ে হাতছানি দিয়ে ডেকে এনেছে? বুদ্ধ রসিকতা করে প্রশ্ন করলে, তা সাহেব, সেই ভুতুড়ে বাড়িতে তুমি একাই যেতে পারবে, না লোক আর লণ্ঠন একসঙ্গে জুটিয়ে দিতে হবে? সাহেব আবার তার সেই রহস্যময় হাসি এসে উঠল। তারপর পকেট থেকে নিজের টর্চটি বের করে বাইরের মিশ কালো আঁধারের উদ্দেশ্যে যেন আলোর বুলেট ছেড়ে দিলে। সত্যি জোরদার টর্চ বলতে হবে। একটা গাছের মাথায় আলোটা গিয়ে পড়তে কয়েকটি বাদুর ডানা ঝটপট করে আকাশে উড়ে গেল। যেমন আকস্মিকভাবে সাহেব ঘরে ঢুকেছিল, ঠিক তেমনি রহস্যজনকভাবে বৃষ্টির ভেতরে সে বেরিয়ে গেল। অনেক দূর পর্যন্ত তার সেই টর্চটিকে জ্বলতে আর নিভতে দেখা গেল। ঘরের ভেতর সেই বন্ধু চারজন নির্বাক হয়ে বসে রইল। সাহেবকে পুরো জমিদার বাড়িতে পাঠানো ঠিক হলো কিনা সেই কথাই হয়তো ওরা ভাবতে লাগলো। প্রতিবাদ করার সময়ও যে সাহেব দিলে না, এই কথা মনে করে ওরা সবাইকার নিভৃত অন্তরে কেমন যেন একটা অজানিত আশঙ্কা ঘনীভূত হয়ে উঠল।
চার বন্ধুর বাড়ি ফিরবার তাড়া ছিল না, কেননা তারা গ্রীষ্মের ছুটিতে দেশে ফিরে এসেছে। রাত যত গভীরই হোক, বাড়িতে ভাত ঢাকা পড়ে থাকবে জানা কথা। ওরা কিন্তু আরো খানিকক্ষণ বসে থেকে সাহেবের জন্য অস্বস্তিই বোধ করতে শুরু করলো। সত্যি, এই বিদেশি লোকটি যদি কোনো বিপদে পড়ে, তবে তো ওরা চারজনই নিমিত্তের ভাগী হয়ে পড়বে। বাইরের মিশকালো অন্ধকারের দিকে তাকিয়ে আর ঝিমঝিম বৃষ্টির কথা ভেবে ওদের মন সত্যিই ব্যাকুল হয়ে উঠল। মানুষটাকে একটা খেয়ালের ঝোঁকে মরণের মুখে ঠেলে দেওয়া হলো না তো? চার বন্ধুরই বাইক ছিল। ওরা নিঃশব্দে চায়ের দোকানের পয়সা চুকিয়ে দিয়ে বাইরে বেরিয়ে এলো। তারপর রওনা হলো সেই পোড়ো বাড়ির উদ্দেশ্যে। বহুকাল তারা ও অঞ্চলে যায়নি। তারপর সম্প্রতি কলেজ ছুটি হতে দেশে এসেছে। ওখানে পৌঁছে তো সবাই থমকে দাঁড়ালো। সেই পোড়ো বাড়ির সামনে এমন আগাছা ও কাঁটা গাছ গজিয়েছে যে ভেতরে ঢোকে কার সাধ্যি। অনেকক্ষণ বৃথা চেষ্টা করে তারা জীর্ণ প্রায় ভবনটিতে ঢোকবার আশা একেবারে ত্যাগ করলো। ভূত ছাড়া সাপের ভয়ও তো আছে। এই আঁধার রাতে পুরো বাড়িতে ঢোকা মানে নিজের জীবনটিকে জমের হাতে তুলে দেওয়া। তাদের আগে যে কেউ আর এই বাড়িতে ঢুকেছে এমন কোনো চিহ্ন তারা খুঁজে পেল না। দূর থেকে তারা অপরিচিত সাহেবকে উদ্দেশ্য করে ডাকাডাকি করলো। সে শব্দ ভাঙা দেওয়ালে প্রতিহত হয়ে ফিরে এলো। কোনো সাড়াই মিলল না। শৈলেশ বললে, কাল ভোরে খবর নেওয়া ছাড়া আর তো উপায় কিছু দেখছি রে। জনার্দনের মাথায় একটা বুদ্ধি এলো। সে বললে, আমরা বড়জোর গ্রামের চৌকিদারকে খবরটা দিয়ে যেতে পারি। সে যদি রাত্রে বাড়িটার উপর একটু নজর রাখে। এই পরামর্শে সবাই বেশ খুশি হলো, আর যাওয়ার পথে চৌকিদারের কাছে খবরটা পৌঁছে দিয়ে তারা যে যার বাড়ি চলে গেল। তখন জলটা একটু ধরেছে বটে, তবে পথের দুপাশের বড় বড় গাছ থেকে টুপটাপ করে ফোঁটা পড়ছে। রাত্রিরের খাওয়া দাওয়া চুকিয়ে চার বন্ধু একটা বাড়িতে মিলিত হলো। সেটা শৈলেশদের বাড়ি। ওদের বৈঠকখানা ঘরটা খালিই পড়ে থাকে। চার বন্ধু ঠিক করলে সেই ঘরেই রাত্রিটা কাটিয়ে দেবে। কেন যে ওদের মনে খালি বৃশ্চিক দংশন হতে থাকলো। সাহেবের যদি কোনো অনিষ্ট হয়, তবে আইনের চোখে না হোক পরোক্ষভাবে ওরাই কিন্তু দায়ী থাকবে। জনার্দন মন্তব্য করলো, এসো আমরা একটা রাত জেগেই কাটাই। কি জানি, যদি কোনো খারাপ খবর থাকে তবে চৌকিদার এসে আমাদের ডেকে তুলবে। রাত জাগা ঠিক হলো না। গল্প করতে করতে কখন যে ওরা ঘুমের কোলে ঢলে পড়েছে সে কথা নিজেরাই জানতে পারেনি। আচমকা সকলের ঘুম ভেঙে গেল শেষ রাত্রিরে চৌকিদারের হাঁক ডাকে। চৌকিদার ওই বাড়িটার ওপর দৃষ্টি রেখেছিল। তার শেষ টহলের সময় ওই বাড়ির ভেতর থেকে নাকি একটা বিচ্ছিরি খিলখিলে হাসি শুনে সে থমকে দাঁড়ায়। তারপর সে ক্রমাগত রাম নাম চিৎকার করতে থাকে। একা সেই বাড়িতে ঢোকবার সাহস চৌকিদারের ছিল না, তাই কলেজের বাবুদের ডাকতে এসেছে। চৌকিদারের সঙ্গে ওরা গিয়ে যখন জমিদারের ভাঙা বাড়িতে হাজির হলো, তখন পূব আকাশটা প্রায় ফর্সা হয়ে এসেছে। চৌকিদার লাঠি দিয়ে আগাছা সরিয়ে ওদের পথ করে দিলে। ওরা সবাই তার পেছন পেছন এগিয়ে চলল। মানুষের সাড়া পেয়ে একটা শেয়ালের বাচ্চা একবার মুখ বাড়িয়েই একেবারে দে ছুট। একতলার জায়গায় জায়গায় বেশ ভেঙে গেছে। দোতলায় উঠবার সিঁড়িটা খুঁজে নিয়ে ওরা যেই ওপরের দিকে রওনা হয়েছে, অমনি একদল চামচিকে সবাইকার মাথার উপর দিয়ে চক্কর দিয়ে ঘুরতে লাগলো। কিন্তু ওরা সেসব কিছুই ভ্রুক্ষেপ করল না। হাজির হলো গিয়ে দোতলার বিরাট বারান্দায়। সামনের ঘর থেকে কেমন যেন গো গো শব্দ শোনা যাচ্ছে। দরজাটা ধাক্কা মেরে খুলে ফেলে সবাই একসঙ্গে ঢুকে পড়ল। কি আশ্চর্য ব্যাপার, সেই সাহেবই তো। লোকটার গো আছে বলতে হবে। এই ভাঙা জঞ্জালে ভর্তি জনমানবহীন বাড়িতে ঢুকতে ওর এতটুকু ভয় করেনি। কিন্তু সাহেবটা যে অর্ধচেতন অবস্থায় পড়ে আছে, আর তারই মুখ থেকে ওই রকম একটা গো গো শব্দ বেরুচ্ছে। শৈলেশ বলল, কি আশ্চর্য, টর্চটা জেলে সাহেব কি যেন লিখছিল। বুদ্ধু নিচু হয়ে বসে পড়ে মন্তব্য করলো, ডায়েরি দেখছি যে, সাহেব ডায়েরি লিখছিল। জনার্দন বললে, তাজ্জব ব্যাপার, ডায়েরিটা তাহলে পড়ে দেখতে হয়। সেও নিচু হয়ে বসে পড়ল। সবাই একসঙ্গে বলে উঠল, পর পর, সাহেব কি লিখতে লিখতে অজ্ঞান হয়ে গেছে সেটা আগে জানা দরকার। জনার্দন তখন ডায়েরি দেখে পড়তে লাগলো। 12:15। অনেক কষ্টে ওপরে উঠে এসেছি। ভয়ের কিছুই নেই। শেয়াল আর চামচিকের আস্তানা হয়েছে বাড়িটা। ঠিক করেছি রাতটা এই ঘরেই কাটিয়ে দেব। বর্ষাতিটা ভালো করে মেঝেতে পেতে নিলাম। বেশ শীত করছে যেন। ঘরের জানলাগুলো বন্ধ করে দিলাম। টর্চটা জ্বালানোই থাকলো। 1:20।
হয়তো একটু ঘুমিয়ে এসেছিল, কিন্তু কিসের শব্দে চোখ মেলে তাকালাম। কি আশ্চর্য, ঘরের জানলাগুলো দরাম দরাম করে খুলে যাচ্ছে। এর কারণ কি? জানলাগুলো আবার বন্ধ করলাম। রাত্রি 1:30। একটা পৈশাচিক হাস্যে আবার চমকে উঠলাম। তাকিয়ে দেখি জানলাগুলো আবার ভীষণ শব্দ করে খুলে যাচ্ছে। এবার সত্যি আশ্চর্য হলাম। উঠে দাঁড়ালাম। বৃষ্টি অনেকক্ষণ থেমে গেছে। ক্ষীণ চাঁদের আলোতে বাইরেটা ভালো করে নজরে পড়ে না। পাশের ঘরে কি কেউ ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে? রাত্রি 1:45। হঠাৎ ভেসে এলো একটা বুক ফাটা কান্নার শব্দ। তাকিয়ে দেখি বন্ধ দরজা ভেদ করে একটি কঙ্কাল আসছে। কঙ্কালটা যেন দুহাত দিয়ে নিজের মুখ ঢাকছে। কি কর্কশ কান্না! তাড়াতাড়ি কোমর থেকে রিভলভার বের করে কয়েকটা গুলি ছুঁড়লাম। ধোঁয়ায় ঘরটা ভর্তি হয়ে গেল। টর্চ তুলে দেখি কঙ্কালটার ঘরের ভিতর নেই। রাত্রি 2:05। এবার আর কান্না নয়, প্রচন্ড খিলখিলে হাসি। তাকিয়ে দেখি মাথার উপর অনেকগুলি কঙ্কাল ঘুরে বেড়াচ্ছে। তাদের ঠান্ডা নিঃশ্বাস যেন আমার ঘাড়ে এসে লাগছে। মনে হচ্ছে সেই জায়গাটা যেন জমে বরফ হয়ে গেল। তাড়াতাড়ি লাফিয়ে উঠলাম মেঝে থেকে। প্রচন্ড চিৎকার করে উঠলাম। সেটা ভয় থেকে না ওদের ভয় দেখানোর জন্য নিজেই বুঝতে পারলাম না। হঠাৎ উপরের দিকে তাকিয়ে দেখি কঙ্কালগুলো যেন হাওয়ায় মিশে গেছে। রাত্রি 2:30। ঘুম একেবারে চোখ থেকে পালিয়ে গেছে। ভয়ানক শীত করছে আমার। মনে হচ্ছে যেন দার্জিলিং কিংবা লন্ডনে আছি। গরম কাল বলে সঙ্গে উলের কিংবা গরম জামা কিছু নেই। সবগুলো জানলা দিয়ে হু হু করে শীতের হাওয়া আসতে থাকলো। জানলাগুলো আবার বন্ধ করে দিলাম। 3:10। কিচ্ছু বুঝতে পারছি না, আমি জেগে আছি না ঘুমিয়ে পড়ছি। মনে হলো শ্বেত শুভ্র কঙ্কালগুলো আস্তে আস্তে পা টিপে টিপে এসে আমার গায়ের ওপর একটি বরফের চাদর বিছিয়ে দিলে। আমি শত চেষ্টা করেও গা থেকে সে চাদর খুলে ফেলতে পারলাম না। কি কাল ঘুম যে এলো আমার চোখে! কি প্রচন্ড শীত! ডায়েরিতে এই পর্যন্ত লেখা আছে। 4 বন্ধু অবাক হয়ে ডায়েরির দিকে তাকিয়ে রইল। ওদিকে চৌকিদার এরই মধ্যে নিচে গিয়ে 1 মগ জল সংগ্রহ করে এনেছে। সেই জল আঁজলা করে নিয়ে সাহেবটার চোখে মুখে ছিটিয়ে দিতেই সে 2 চোখ মেলে তাকালো। চোখ দুটো জবা ফুলের মতো লাল। হা হা করে হেসে উঠল সেই সাহেব। সাহেবের গায়ে এত জোর যে ওরা 4 বন্ধু মিলেও তাকে ধরে রাখতে পারছে না। তারপরই তার দেহটা একেবারে নেতিয়ে পড়ল। কিছুক্ষণ বাদে এই বাড়িরই প্রাচীন বুড়ো দারোয়ান লাঠি ঠক ঠক করতে করতে এসে হাজির হলো। সেই ভুতুরে বাড়িটার কাছেই কোথায় যেন থাকে। এই বাড়িতে লোকজনের আনাগোনার শব্দ পেয়ে আর চিৎকার শুনে দেখতে এসেছে আসল ব্যাপারটা কি। দারোয়ানের বয়স নাকি 108 বছর। তার কাছেই সব কথা জানা গেল। এই জমিদার পরিবারে 3 পুরুষ আগে একজন ছিল নাকি খুবই অত্যাচারী। হেন অন্যায় কাজ নেই যা করতে তার হাত কাঁপত। একবার একদল দুর্ভিক্ষ পীড়িত প্রজাকে অতি সামান্য কারণে ধরে এনে খেতে না দিয়ে দিনের পর দিন শুকিয়ে রেখে মেরে ফেলল। তারপর থেকে এই বাড়িতে ভূতের উপদ্রব। শোনা যায় সেই জমিদার নিজেও নাকি ভূতের হাতেই মারা পড়েছিল। কাহিনী শেষ করে সেই অতি বৃদ্ধ দারোয়ান আকাশের দিকে হাত তুলে বললে, নসিব নসিব, সবই নসিব। নাহলে এই পরদেশি সাহেব এখানে এসে প্রেতাত্মার হাতে প্রাণ দিতে আসবে কেন?